মাননীয় অতিথিকে মানে স্বাগত জানিয়েছেন। আমি আসলে ঠিক স্বাগত জানানোর মতো ব্যক্তি না, কারণ আমি যখন স্কুলের উপরের দিকের ছাত্র তখন আমরা দেখি আমি খালেদ ভাই বলবো যদি এখন উপদেষ্টা বাংলাদেশের অন্যতম প্রধান নীতি নির্ধারক, তখন উনি বাংলাদেশ টাইমসের দক্ষিণ চট্টগ্রাম সংবাদদাতা ছিলেন, আর সম্ভবত তখন বাংলাদেশ টাইমসের নিউজ এডিটর ছিলেন হচ্ছে আমাদের আজকের সম্পাদক মহোদয়। এরপরে উনি বিএসএসে কাজ করেছেন এবং নিউ নেশনে কাজ করেছেন। তো ফলে ইনি শুধু আজকে বাংলাদেশের একজন অভিভাবকই নন, উনি কিন্তু আমাদের একদম কর্মজীবনের শুরু থেকে আমাদের একজন সাথী। এরপরে উনি শুধু ইসলামিক স্কলার না, সর্বক্ষেত্রে একজন স্কলার। উনি বাংলাদেশের একজন প্রধান মাদ্রাসা পুটিয়া মাদ্রাসা থেকে উনি দাওরা করেছেন। এরপরে একটা বিখ্যাত আলিয়া মাদ্রাসা থেকে কামিল করেছেন। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি অনার্স এবং মাস্টার্স ইতিহাসে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে কিন্তু উনি ওনার শিক্ষা জীবন শেষ করেছেন। এরপরে উনি পিএইচডি করেছেন এবং যে সাবজেক্টের উপর পিএইচডি করেছেন ওনার যে গবেষণা, এটাকে একটা উল্লেখযোগ্য গবেষণা হিসেবে মনে করা হয়। তো উনি যখন কর্মজীবনে সরকারি কলেজে অধ্যাপনা শুরু করেন, তখন কিন্তু আমরা ওনার সারা দেশের মানুষই ওনার বক্তব্য শোনার জন্য কিন্তু আগ্রহী থাকতাম। যখন উনি অবসর গ্রহণ করেন তখন আমি ওনাকে অনুরোধ করেছিলাম, আমরা আপনাকে সাংবাদিক হিসেবে দেখেছি। উনি যখন সাংবাদিকতা করতেন তখন টেলিগ্রাম নিউজ পাঠানো হতো। আমার মেজো ভাই বড় ভাইয়ের সাথে উনি সাংবাদিকতা করেছেন সাতকানিয়াতে। তখন ওনার লেখা টেলিগ্রামগুলো আমরা দেখতাম, খুব সংক্ষিপ্ত, কিন্তু এখন বুঝি হচ্ছে কেন ছোট লেখা হতো আর কি। তো সে অনেক স্মৃতি আজকে আসলে এই স্মৃতিচারণের। আমি সর্বশেষ জাতীয় প্রেস ক্লাবে নবী দিবসের একটা আলোচনা সভায় মাননীয় অতিথির বক্তব্য শুনছিলাম। ওখানে পুরো হল ঘরে ওনার যে পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য, অসাধারণ বক্তব্য, দিক নির্দেশনামূলক, সবাই কিন্তু স্তম্ভিত হয়ে গেছিল। যাই হোক, উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি আসলে বাংলাদেশের এই ক্রান্তিকালে বাংলাদেশের মানুষকে পথ প্রদর্শন করার মতো একজন ব্যক্তিত্ব। তো আমি কথা না বাড়িয়ে আমাদের মাননীয় সম্পাদক, যিনি একসময় ওনারও সম্পাদক ছিলেন, তো সম্পাদক সাহেবকে আমাদের মাননীয় অতিথিকে উদ্দেশ্য করে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই আপনাদেরকে বিরক্ত করবেন, আমি কথা বলতে পারছি না 3-4 দিন ধরে। কথা বললেই কাজে শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি অত্যন্ত যখন তার নাম শুনলাম যে আমাদের একজন প্রতিষ্ঠা হয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছে যে যাক আমাদের লোক হয়েছে। আমরা অনেকে আর বাইরের লোক মনে করি না। তো যখন আমাদের লোক আমাদের কাজে এই সংসারে ঢুকে পড়েছে, এই সংসারটা যাতে আরও সুন্দর হয় সেদিকে উনি চেষ্টা করবেন, এটা আমি বিশ্বাস করি এবং করবেন। আর তাছাড়া কি আমাদের মুসলমানদের উপরে সারা বিশ্বে নানানভাবে অনাচার অত্যাচার হচ্ছে, সেই দিকে খেয়াল রেখে যারাই ক্ষমতায় থাকেন, তার কারণ আমরা বাংলাদেশের মুসলমান প্রধান একটা দেশ, শুধু তাই না, বাংলাদেশ অনেক জায়গায় মুসলমানদের জন্য যে কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন, সেটা কিন্তু সব জায়গায় খুব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। সেই দিকে খেয়াল রেখে আমাদের সবাইকে কাজ করতে হবে। আরেকটা জিনিস মনে রাখেন, সেটা হলো, এটা একটা ছোট্ট চুটকি বলা যায়, সেটা হলো আমেরিকার সবচেয়ে ছোট দেশ, ছোট না মোটামুটি ছোট, নাম উইসকনসিন। এটা বাংলাদেশের চাইতে 4000 কিলোমিটার বড়, লোকসংখ্যা মাত্র 72 লক্ষ। আর আমাদের কত, আমি একবার উইসকনসিনে গেছিলাম, সেই জন্য গল্পটা তাই বলি। ওইখানে গিয়ে ওদের নেতৃত্বের সঙ্গে কথা বলার সময় ওরা বলে যে ও ফার পারা যাচ্ছে না, এত লোক। হাউ মেনি পিপল হ্যাভ? বলে যে 7.2 মিলিয়ন। আমি তখন হেসে বললাম, ডু ইউ নো ইন ঢাকা সিটি, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ দ্য সিটি? বলি ইয়েস। ওই সিটির 3টে রাস্তায় 7.2 মিলিয়ন পিপল বাস করে। যখন হোয়াট, তো তোমরা কি দাঁড়িয়ে ঘুমাও? এরকম একটা ধারণা নেই। তো যখনই শোনে এসব ঘটনা, তারা অবাক হয়ে যায় যে তোমরা কী করে এমনভাবে বেঁচে আসো, শুধু তাই না, মনে হয় তোমরা যখন আমাদের কাছে আসো, আমাদের অনেক কিছু তোমাদের কাছে শেখার আছে। এটাও কিন্তু আমাদের একটা কৃতিত্ব। বাংলাদেশের লোকেরা যেভাবে
নিজেকে সামনে থেকে নিয়ে যায়, যেভাবে বিভিন্ন প্রতিকূলতাকে সামনে রাখে। তাই এটা হলো এক কথা। আর একটা বেশ ছোটো আরও চুটকি, সেটা হলো নোয়াখালীর কুমিল্লার চুটকি। আমার আব্বা মৌলানা ছিলেন। তা আমি বিভিন্ন দেশে গেছি, এসে বলে আব্বু পৃথিবীর যেখানেই গেলাম, বিশ্বাসী অন্তত গেছি, সেখানে নোয়াখালীর কুমিল্লার লোক নাই কেন? তখন উনি যেটা বললেন সেটা বলা যায়। দেখো, ওই দুটো জেলায় না, ওই সমুদ্রের উপকূলবর্তী যে জেলাগুলো আছে, তারা প্রকৃতির সামনে সামনাসামনি থাকে সবসময়। যে বাচ্চাটা জন্ম হচ্ছে, জন্মেই সে প্রকৃতিকে দেখছে, তার প্রতিরোধ তার মধ্যে সৃষ্টি হয়ে যাচ্ছে, তার সহ্য ক্ষমতা অনেক বেশি। আর তোমরা যারা এই উঁচু জায়গায় আছো, তোমরা প্রকৃতিকে দেখো 4 বছর বয়সে, অতএব তোমাদের এই 4 বছর মহা আরামে থাকো, কোনো প্রতিরোধ সৃষ্টি হয় না। যখন প্রতিরোধ সৃষ্টি হচ্ছে, তখন অলরেডি তারা ম্যান হয়ে গেছে, অতএব তোমাদের তাদের সঙ্গে পারবো না। আমরা ঠিক আছে, এই কথা আমি মেনে নিলাম। এই জন্য যখনই এই 3 জেলা বা বরিশাল শহরে, তাদেরকে আমি সালাম জানাই। যাই হোক, এটা ছোটো চুটকি জন্য, এটা আমাদের না, সারা বিশ্বেই এক জায়গার লোক আরেক জায়গায় অ্যাডাপ্ট করতে হয়। আপনি জানেন না, আপনার গ্রামের উত্তর দিকে যে ছেলেটি বাস করে আর দক্ষিণ দিকে যে ছেলেটি বাস করে, তার দুজনের মধ্যে কিন্তু অনেক গরমে অনেক কিছুই, একজন যে কথা বলে ও সে বুঝতে পারে না। তো যাই হোক, আমি আপনাকে অনেক অনেক অন্তরে অন্তঃস্থল ধন্যবাদ জানাচ্ছি। আপনি স্মরণ করে আমাদের কাছে এসেছেন, এবং খালি আমরা এইটুকু আশা করবো, একটা ইম্পর্টেন্ট জায়গায় গেছেন, সেখানে যেন আমাদের মানে আমাদের নয় জগন্ত না, মুসলমানদের স্বার্থকে রক্ষা হয়, সামনেকে যেতে পারি, এবং তাদেরকে পথ নির্দেশনা এমনভাবে দেওয়া যায়, যেখান থেকে আমরা অনবরত আমরা সুযোগ পেতে পারবো। আপনাকে করি যে আজকে নয় দিগন্ত অফিসে আসতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমি 2019 সাল থেকে নয় দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখি। তো নয় দিগন্তের সাথে আমার একটা অন্তরের সম্পর্ক আছে, এবং বিগত 15-16 বছর আপনারা রীতিমতো লড়াই করেছেন। এই পত্রিকা 16 পৃষ্ঠা থেকে 12 পৃষ্ঠায় আসে, বিজ্ঞাপন বন্ধ, কাগজ বন্ধ, আরও ফেসিলিটিসগুলো বন্ধ। এরকম একটা সংগ্রামের ভিতর দিকেই আপনারা নয়া দিগন্তকে টিকিয়ে রেখেছেন। এটা একটা বিরাট সংগ্রাম, এবং আলহামদুলিল্লাহ অবস্থার পরিবর্তন ঘটেছে, আবার 16 পৃষ্ঠায় ফিরে এসেছে। তো আমি গভর্নমেন্টের ভিতরে থেকে নয়া দিগন্তের জন্য যা করব, ইনশাআল্লাহ আজিজ, আমি ভিতরে থেকে সেটা করি। আমার মন্ত্রণালয়ে বেশি বিজ্ঞাপন নাই, তারপরে ইতিমধ্যে আমি 3টা বিজ্ঞাপন দিয়েছি। তো ক্রোড়পত্রটা দিতে পারি নাই, এটা দেখি আমি যদি আগামী বছর যত থাকি, কতদিন থাকি সেটা আল্লাহ ভালো জানেন। তো একটা ফুল পেজ ক্রোড়পত্র যারা ইরিমিলারের লগে এগুলোকে হয়, সেটা দেবো ইনশাআল্লাহ। থেকে আসে এটা দেবো, এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে এই রাত দিন পরিশ্রম করছি। আমি মাগরিবের নামাজ পড়ে মন্ত্রণালয় থেকে বেরিয়েছি, প্রায় সময় বেরিয়েছি। মানুষের সাক্ষাৎকার আছে, অফিসিয়াল ওয়ার্ক আছে, ইসলামিক ফাউন্ডেশনকে আমরা একটু ডেলে সাজাতে চাই। 4টে বিভাগ থেকে বই বের হয়, এই 4টে বিভাগ আজকে 15-16 বছর যাবৎ খুব ভালো বই উপহার দিতে পারি না। এটাকে আমরা একটু প্রাণবন্ত সচল করতে চাই, একজন ভালো ডিসি দিতে চাচ্ছি, এবং স্থবির হওয়া বিভাগগুলোকে আরও গতিময় করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। ওয়াকফ প্রশাসন আমাদের আন্ডারে, ওয়াকফ প্রশাসনের বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, আমি নতুন একজন প্রশাসক দিয়েছি, আজকে প্রজ্ঞাপন হয়েছে, উনি জয়েন করবেন। আমরা এটাও দুর্নীতিমুক্ত করতে চাই। মতোয়াল্লি নিয়োগে 9-6 যেগুলো হতো, এগুলো আগামী দিনে হবে না। এটা আমরা একটা সুশাসন ওয়াকফ প্রশাসনের আনতে চাই।
আর আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, মুসলিম কল্যাণ ট্রাস্ট আছে এবং এদেরগুলোর জন্য গভর্নমেন্টের বরাদ্দও আছে। এবং আমি মসজিদে যেমন যাই ভিজিট করতে, মডেল মসজিদ আমাদের ইসলাম ফাউন্ডেশনের প্রতি যেমন যাই, মাদ্রাসা যেমন যাই, আহলে হাদিসদের প্রতিষ্ঠানেও যাই, কওমিদের প্রতিষ্ঠানেও যাই, আলিয়াদের প্রতিষ্ঠানেও যাই, যেহেতু আমি তাদের রিপ্রেজেন্ট করি। এবং মন্দিরেও গেছি। এদিন রাজশাহী গেলাম, রাজশাহীতে একটা বড় মন্দির, শ্রী শ্রী গৌরাঙ্গ দেব, ওখানে 400 প্যাকেট খাবার দিয়েছি। এগুলো আমার মন্ত্রণালয় বরাদ্দ নয়, চ্যারিটি অর্গানাইজেশন থেকে নিয়েছি, মুসলমানদের এলাকায় দিয়েছি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি, এই দেশ সাম্প্রতিক সৌহার্দ্যের দেশ। এই দেশে প্রতিটি মানুষের বাস করার অধিকার, একটা রাইটস আছে, কনস্টিটিউশনাল রাইটস আছে। এইটাকে আমরা এক্সারসাইজ যাতে মানুষ করতে পারে। আজকেও আমি জুম মিটিং করে, ভার্চুয়াল মিটিং করে 64টি জেলার ডিসি, বিভাগীয় কমিশনার, ডিএজি, এসপিদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। মাজার ভাঙছে, মন্দির ভাঙছে। আমি মনে করি এই সরকারকে বিব্রত করার জন্য এটা একটা সুসংঘবদ্ধ চক্রান্ত। একবার এটা করে, আর না হলে মাজার তো শত শত বছর ধরে দেশে আছে। এটা তো পীর আউলিয়ার দেশ। হিজরি প্রথম বর্ষে লালমনিরহাটের মসজিদ আছে, হিজরি প্রথম বর্ষ, এটা আমি দেখে আসছি। তো পীর আউলিয়ারা দেশে মারা গেছেন, ওনাদের কবর আছে, কবর জিয়ারত করা সুন্নাত, সওয়াবের জন্য মানুষ যায়। হ্যাঁ, কিছু মাজারকে কেন্দ্র করে শিরিক হয়, অথবা মাদক, অথবা যুব, এর ব্যাপারে সাদাবাজি আছে, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়। তো এগুলোর জন্য অ্যাডমিনিস্ট্রেশন আছে, ল এনফোর্সিং এজেন্সিস আছে। তারা আবেদন করলে, নোটিশে আনলে এটা মুহূর্তের ভিতরে বন্ধ করে দেবে। কিন্তু আইন হাতে নিয়ে এগুলো ভেঙে ফেলা, এখানে ভাঙে বিদেশি নিউজ মিডিয়াগুলো ফলো করে প্রচার করে যে মৌলবাদীদের হয়ে যাচ্ছে, এ হচ্ছে, কী হচ্ছে। একবার মন্দিরে হাত দে, এখন আবার মাজারে হাত দিয়ে যায়, আগামী দিন কিসে হাত দিয়ে কে জানে। তো আমরা অত্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি 64টি জেলায়, এবং এই জেলাগুলির অধীনে যত উপজেলা আছে, প্রিকশনারি মেজার্স হ্যাভ বিন টেকেন আপ বাই দ্য অথরিটিস কনসার্ন। এবং ইনশাআল্লাহ আজিজ এই যে মিলাদুন নবীও পালিত হলো, ওদিনও আমরা একটু আশঙ্কা করেছিলাম। আমার কাছে এনএসআরটের ডিজির একটা রিপোর্টও ছিল, আলহামদুলিল্লাহ এটাও হয়ে গেছে। আমরা আশাবাদী এদেশের সনাতন অনুসারী অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে, উইথ এনথুজিয়াজম, জিল অ্যান্ড রিলিজিয়াস ফারবার তারা তাদের প্রধান উৎসব পালন করতে পারবেন। রাষ্ট্র তাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। আমরা হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে, আগের সরকার দিত 2 কোটি দুর্গাপূজার জন্য, একবার 3 কোটি দিয়েছে বিগত গভর্নমেন্ট। এবার আমাদের সরকার চিফ অ্যাডভাইজার 4 কোটি টাকা দিয়েছে। এই 4 কোটি টাকা আমরা ডিসিদের মাধ্যমে বিভিন্ন জেলায় অসচ্ছল মন্দিরগুলোর মাঝে আমরা এগুলো বিতরণ করব। এছাড়া হিন্দু অসচ্ছল যদি কেউ থাকে, তাকেও দুস্থ অথবা ছাত্র, তাদেরকে দেবো। মন্দির, শ্মশান, এগুলোর জন্য আমাদের বরাদ্দ আছে, অল্প অনেক বরাদ্দ আছে। বৌদ্ধদের জন্য আছে, প্রবরণা পূর্ণিমার সময়, বুদ্ধ পূর্ণিমার সময় এগুলো আমরা দেবো। খ্রিস্টানদেরও আছে, মুসলমানদের জন্য আছে। আমরা চেষ্টা করছি এই ধর্ম মন্ত্রণালয়টাকে একটা প্রাণবন্ত প্রতিষ্ঠানে আমরা পরিণত করতে চাই, সচল প্রতিষ্ঠান হিসেবে করতে চাই। এবং মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা আছে হজের টাকা কমানো। আমি আজকেও 10 মিনিটের জন্য চিফ অ্যাডভাইজারের সাথে বৈঠক করেছি, আরেকটা নিয়ে আমাদের সময় দিয়েছে। আমি ওখানেও বলেছি 3 জায়গায় আমাদের টাকা দিতে হয় হজে। একটা হচ্ছে বিমান ভাড়া, একটা হচ্ছে সৌদি আরব মক্কা মদিনা ঘর ভাড়া, আরেকটা হচ্ছে যে সৌদি গভর্নমেন্টকে আমাদের 1,30,000 টাকা পেমেন্ট করতে হয়। এগুলো মানুষ জানে না। কেন প্যাকেজ বড় হয়? 1,30,000 টাকার মতো মিনা, মুজদালিফা, আরাফাতে এই ওনাদেরকে পেমেন্ট করতে হয় উইথ রেন্ট। যখন 1,30,000 বিমান আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেই,
বেশি বাড়ায়, এটা বিমানের সাথে বসছি, ওনারা নীতিগতভাবে সম্মত হয়েছে যে কমাবে। আজকেও আমি চিফ অ্যাডভাইজার মহোদয়কে বলেছি, স্যার আপনি যদি রাজি থাকেন, বিমান যদি বেশি বাড়ার দাবি করে, আমরা থার্ড ক্যারিয়ার ওপেন করি। বাংলাদেশ বিমান লস দিচ্ছে, লস দিক, হাজিদের উপর চাপিয়ে দিয়ে তারা ব্যবসা করবে, এটা তো খাদ্য নয়। আপনি প্রয়োজনে একটু নলেজ দিয়ে আসলাম আর কি, আপনি ওপেন আমরা টেন্ডার করব। তো 50% সৌদি নেই, 20% ন্যাশনাল ক্যারিয়ার নেই, তো আমরা বাইরে থেকে আরও কম রেটে দেবো। আমি এক সপ্তাহের ভিতরে সৌদি আরব যাচ্ছি, সৌদি আরবের হজ মিনিস্টারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ওনার সাথে আমি বসবো কীভাবে কোন কোন খাতে হাজিদের টাকা কমানো যায়। আমি ওনার সাথে আলাপ করবো, প্রস্তাব দেবো, সুপারিশ করবো। এছাড়া আমি নিজেই মক্কায় হাজির সাহেবরা যেখানে থাকেন ওখানে কোনো সিন্ডিকেট আছে কিনা আমি সরজমিনে দেখবো। মদিনায়ও হাজিরা যেখানে আগে রাখতো এখন কোথায় রাখবো, এলাকাতে গিয়ে দেখে আসি, রেটটা একটু যাচাই করে আসি। তারপরে এনবিআর প্রতিটি হাজির পেছনে এনবিআরকে আমাদের 5,000 টাকা দিতে হবে। আমি আজকে স্যারকেও বলেছি যে স্যার এই 5,000 টাকা মুকুব করে দিতে হবে। তো আমরা যদি বিমানের ভাড়া কমাতে পারি যৌক্তিকভাবে, ঘর ভাড়া একটু কমাতে পারি, তারপরে যেখানে যেখানে কমানো সম্ভব, আমার তো মনে হয় আমরা এটা প্যাকেজটাকে কমিয়ে আনতে পারবো, সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো। আমি প্রাথমিকভাবে দুটা প্যাকেজের চিন্তা করেছি। 1.5 কিলোমিটার ফ্রম দ্য হোলি কাবা, যেটা মিসফালা বলে, এটা এক প্যাকেজ। ওখান থেকে আরও 1 কিলোমিটার ভিতরে গেলে, 1.5 কিলোমিটার ভিতরে গেলে ঘর ভাড়া 1,000 রিয়াল, 1,500 রিয়াল কমে যাবে। তাহলে আমরা আরও কম প্যাকেজ দিতে পারবো। তবে শর্ত থাকবে যে ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস দিতে হবে। হোটেল থেকে মিসফালা পর্যন্ত যেখানে যত গাড়ি যায় সেই গাড়ি দিতে হবে 5 ওয়াক্ত নামাজের জন্য। তো দুটো প্যাকেজ, একটা করে কম দামি আর একটা মাঝারি ধরনের, এটা মানুষের প্রত্যাশা, আমরা এটা করে যাচ্ছি। আগামী দিনে মানুষ যাতে কষ্ট না পায়, আমাদের 1300 এজেন্সি হাজিদের বহন করে, হাজিদের